আসসালামু আলাইকুম। বিজনেস ব্লুপ্রিন্টের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে মূলত আমি কিছু অ্যাডমিশনের গাইডলাইন ভিত্তিক কথা বলবো এবং তোমাদেরকে ইংলিশের যে সেন্টেন্স স্ট্রাকচার আছে এটার বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অ্যাডমিশন নিয়ে কিছু কথা আগেই বলে নিই, যেহেতু তোমরা এখন অনেক দ্বিধাদ্বন্দ্বে আছো। আমাকে অনেকজনে আবার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দিয়েছো যে কি করতে হবে বা একটা সঠিক গাইডলাইনের জন্য। তো আমি প্রথমে বলবো যে অনেকে এখন কোচিং সেন্টার নিয়ে অনেক তাড়াহুড়া, তারপর কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি, বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে কোথায় পড়লে চান্স নিশ্চিত, এসব কথাবার্তা নিয়ে মানে অনেকেই খুব ব্যস্ত। তো এগুলো আসলে খুবই হাস্যকর, কারণ কোচিং তোমাকে কখনোই একটা ভার্সিটিতে সিট কনফার্ম করে দেবে না। কোচিং সর্বোচ্চ তোমাকে কিছু গাইডলাইন দিবে এবং শীট দিবে, আর এগুলো অ্যানালাইসিস করে তুমি যদি তোমার বেনিফিটটা বুঝে নিতে পারো, তাহলে যদি আল্লাহ ইচ্ছা করে তাহলে তুমি একটা সিট পাইতে পারো। তো আমার প্রথম কথা হবে যে কোচিং এর উপর ভরসা না করে নিজে একটু পরিশ্রম করো। 4-5 মাস একটু পরিশ্রম করলে ইনশাল্লাহ একটা সিট পাওয়া। আর তোমরা যারা এখনো সিদ্ধান্ত নিতে পারো নাই যে কোন ইউনিটে পরীক্ষা দিবা, তারা, আমি আবারও বলছি, তারা একটু সতর্ক হও। কেননা আমি যখন অ্যাডমিশন দিয়েছি আমার এটা খুব দ্বিধাদ্বন্দ্বের কাজ, একটা সিদ্ধান্ত ছিল যে আসলে কি আমি বি ইউনিটে অর্থাৎ বিভাগ পরিবর্তনে কি পরীক্ষা দিব নাকি দিব না। আমি বেসিক্যালি সি ইউনিটে পরীক্ষা দিছি। তো এটা আগে ঠিক করে ফেলো, আর কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এটা ঠিক করো। কারণ তোমরা জানো যে ডিইউ জিএসটিআর রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন বিবি এর জন্য প্রায় সেম। আবার জেইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন এবং যে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, এটার প্রশ্ন প্যাটার্ন অনেকটাই একরকম। তো এখানে তাহলে আমরা দেখতেছি আমাদের বিবিএতেই মানে প্রশ্ন প্যাটার্নটা দুই ভাগে ভাগ হয়েছে। তার মানে কি বিবিএর জন্য তোমাকে অনেক ফটা করতে হইতেছে। পাশাপাশি যদি তুমি জিকে কভার করতে পারো তাহলে কিন্তু বিভাগ পরিবর্তনে দেখতে পারো। তো অনেকে আবার জিকে তে খুব ভালো থাকে, তো তাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে যে ঠিক আছে তোমরা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নাও। ওইখানে কিন্তু যে সি ইউনিটের যে শিক্ষার্থী তাদের জন্য আবার আলাদা সিট থাকে। তো এটা একটা বেনিফিট আছে। তাহলে তোমাকে ওই বি ইউনিটের যারা শিক্ষার্থী আছে মানে তাদের সাথে তোমার প্রতিযোগিতাটা হবে না, অনলি সি ইউনিটের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতাটা হবে। তো এই হলো কিছু অ্যাডমিশন নিয়ে শুরুতে কথাবার্তা। আর বই সিলেকশনের ব্যাপারে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপে একটা সিক্রেট গ্রুপ আছে ওইটাতে অনেক মানে ডিটেলসে বলে দিয়েছি কোন বই নিতে হবে। এগুলো আমি কিন্তু অ্যাডমিশনের জন্য, যেটা সত্য কথা, মানে অনেক বই কিনছি। একদম যেটা সত্য কথা, আমার ঘরে অনেক বই আছে। তো কিছু বই কিনে আমি খুব হতাশ ছিলাম যে আসলে অ্যাডমিশন অনেক কঠিন, এত মানে কঠিন পড়া, এত এত কঠিন প্রশ্ন। আবার কিছু বই কিনে আমি খুব কনফিডেন্স পাইছি যে না আসলে এগুলা বুঝলে কিন্তু, বেসিক ধরে যদি বুঝা যায় তাহলে কিন্তু অনেক সহজ। তো আমি কিছু বইয়ের নাম দিছিলাম আমাদের যে গ্রুপটা আছে এটাতে, তোমরা চাইলে ওই গ্রুপে অ্যাড হতে পারো। আমি গ্রুপের যে জয়েন লিঙ্কটা আছে এটা এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওইটাতে দিয়ে দেবো। তো চলো আমরা বেশি কথা না বলে আজকে ক্লাস শুরু করি। তো আমরা সকলেই কম বেশি জানি যে ইংলিশের একটা যে বাক্য গঠন হয় সেটা মূলত তিনটা জিনিস নিয়ে গঠন হয়। একটা থাকে সাবজেক্ট, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, সাবজেক্ট থাকে, আর থাকে ভার্ব, এরপর থাকে অবজেক্ট। তো আমরা সাবজেক্ট হিসাবে সাধারণত যে নাউন বা প্রনাউন ব্যবহার করি। এখানে আবার জিরান্ড আছে, জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু তখন নাউনের কাজ করে, কারণ আমি এক কথায় লিখে দিলাম নাউন বা প্রনাউন। বাট প্রনাউনের মধ্যে কিন্তু যে রিফ্লেক্সিভ প্রনাউন, এটা কিন্তু আবার সাবজেক্ট হিসেবে কাজ করে না। তো এটা একটু খেয়াল রাখবা। আর ভার্ব নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা আছে, ভার্বের অধ্যায়ে আমরা সে আলোচনা করব। এই ক্লাসে মূলত আমরা সাবজেক্ট এবং অবজেক্টের যে বেসিক ধারণা এটা ক্লিয়ার করব। অবজেক্টও আমরা নাউন অথবা প্রনাউন পাই। তো আমরা সকলে জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হয় সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার বলতে কি বুঝি, মানে যে নাউন বা প্রনাউন সাবজেক্টের জায়গায় থাকবে অথবা ভার্বের পূর্বে থাকবে, সেটা কি আসলে
একজনকে বুঝায় নাকি একাধিক জনকে বুঝায়। যদি একজনকে বুঝায় তাহলে আমরা বুঝবো যে সাবজেক্টটা আছে এটা সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার কিভাবে বুঝবো? ভার্ব সিঙ্গুলার বুঝবো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে। ভার্ব প্লাস এস অথবা ইএস হলে সেটা হয় সিঙ্গুলার। আর সাবজেক্টের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে সাবজেক্টটা কি একজনকে বুঝালো, একজন বুঝাই এরকম, একজন বা একটি বুঝাই এরকম একটা ধারণা দেয় যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন। তো আমরা কি বললাম, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে অর্থাৎ সাবজেক্ট যখন এক বা একটি জিনিসকে বুঝাবে তখন ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার মানে কি এস বা ইএস হবে ভার্বের সাথে। আর বি ভার্ব হলে আমরা জানি ইজ আছে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ভার্ব, আর ফার্স্ট টেন্সে আছে ওয়াজ। আর হ্যাভ ভার্বে টু হ্যাভ ভার্বে সিঙ্গুলার ভার্ব আছে হ্যাজ, আর ফার্স্টে তো হ্যাড এমনিই বসে, তোমরা এটা জানো। আর টু ডু ভার্বে আছে কি ডাস। আর অবজেক্ট কি হয় তাহলে? অবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়। প্রোনাউন হলে অবজেক্ট মানে অবজেক্টিভ প্রোনাউন একটা আলাদা একটা আলোচনা আছে, ওইখানে আমি বলে দেব। মানে যখন অবজেক্টের জায়গায় প্রোনাউন হয় তখন প্রোনাউনের এক রূপ দেখবো, আবার যখন সাবজেক্টের জায়গায় আমরা প্রোনাউন দেখবো তখন সাবজেক্টের আরেক রূপ দেখবো। তো এটা আমরা প্রোনাউনের দিকে একটা বড় শীট আছে, ওইটা অনুযায়ী আলোচনা করব। তো তাহলে আমরা অবজেক্টে নাউন বা প্রোনাউন পাই। অবজেক্টটা আবার সিঙ্গুলার প্লুরাল, এটা ভার্বকে করে না, প্রভাবিত করে না। এরপর আমরা আরেকটু আলোচনার দিকে যাই। তাহলে আমরা একটা উদাহরণে খেয়াল করি, যেমন কি আমি বললাম হি গিভস মি আ বুক, সে আমাকে একটি বই দিল। তো এখানে আমরা সাবজেক্টটা দেখতেছি একজনকে বোঝাচ্ছে, মানে সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার। তো একজনকে বোঝালে আমরা কি বলছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে আমরা গিভের সাথে এই কারণে এস বাই এস যুক্ত করছি, এস বাই এস। আর কখন এস কখন ইএস এটা নিয়ে আমি ভার্বের অধ্যায়ে বিস্তারিত আলোচনা করবো, এখন শুধু বেসিকটা দিতেছি। তাহলে এখানে আমরা যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আছে, প্রোনাউনটা সিঙ্গুলার, তাহলে আমরা কি করলাম, ভার্বটাকে এস বাই এস যুক্ত করে সিঙ্গুলার করে দিলাম। এখন তোমরা খেয়াল করো অবজেক্টের জায়গায় কিন্তু দুইটা জিনিস আছে, একটা আছে মি, একটা আছে এ বুক। আমরা অবজেক্ট নিয়ে আরেকটু আলোচনা করি। অবজেক্ট আমরা যখন ভার্বকে অবজেক্ট পাবো, যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে এখন তোমরা এই গিভস মানে দিলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, মানে কি দিল, একটা বই দিল, কাকে দিল, আমাকে দিল। তাহলে অবজেক্ট এখানে কিন্তু আমরা দুইটা পাইতেছি, একটা হলো মি আমাকে, আর একটা হলো এই বুক কি দিল, বইটা দিল, একটা বই দিল। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো একটা অবজেক্টে যখন দুইটা বিষয় থাকবে, যখন দুইটা বিষয় থাকে তখন বস্তুবাচক যে বিষয়টা থাকে, বস্তুবাচক বিষয়টা সাধারণত এটা আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো, ডিরেক্ট অবজেক্ট বলবো। আর যে ব্যক্তিবাচক বিষয়টা এখানে মি, আর ব্যক্তিবাচক বিষয়টাকে আমরা সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট বলবো, এখন ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। এটার একটা সিকোয়েন্স আছে, মানে কোনটার পর কোনটা বসবে এবং কিভাবে বসলে একটা বাক্যটা কারেক্ট হবে। তোমরা এখানে খেয়াল করো, আমরা যখন লিখছি যে হি গিভস মি এ বুক, তখন কিন্তু প্রথমে লিখছি ইনডিরেক্ট অবজেক্ট, হি গিভস মি এ বুক। আমি লাইনটা আবার লিখতেছি, এখানে একটু গ্রাফিক্স ট্যাবে একটু ল্যাগিং ইস্যু দেখা দিতেছে। আমরা লিখতেছি হি গিভস মি আ বুক। তো এখানে খেয়াল করো মি, আমি আগে বলছি যে ব্যক্তিবাচক বিষয়টা ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে ইনডিরেক্ট অবজেক্ট আগে বসলো, তারপরে বসলো কি বস্তুবাচক বিষয়টা ডিরেক্ট অবজেক্ট।
এখন খেয়াল করো, এই ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের মাঝে কিন্তু কিছু নাই। দেখো এখানে কিন্তু কিছু নাই। তো আমরা এটা একটা স্ট্রাকচার দ্বারা করাতে পারি কি, যদি একটি সেন্টেন্সে দুইটি অবজেক্ট থাকে তাহলে প্রথমে ইনডিরেক্ট এবং শেষে যদি ডিরেক্ট অবজেক্ট বসে তাহলে মাঝে কিছু দেওয়ার প্রয়োজন হয় না, মানে মাঝে কোনো ওয়ার্ডই বসে না। এবার এই ব্যাপারটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, মানে আমরা লিখবো যে ডিরেক্ট অবজেক্ট আগে দিব আর ইনডিরেক্ট অবজেক্ট পরে দিব। তখন কি হয় আমরা একটু দেখি। আমি লিখলাম হি গিভস আ বুক, এখানে একটা ড্যাশ রাখলাম বা শূন্যস্থান রাখলাম, এরপর দিলাম কি আ বুক মি। এখন এটা একটু পড়ো, হি গিভস, সরি এখানে এস বাই এস হবে, এস, হি গিভস আ বুক ড্যাশ মি, মানে হি গিভস আ বুক মি। এভাবে পড়লে কিন্তু মিলে না। ইংলিশের যে সেন্টেন্স স্ট্রাকচার আছে ওইটা অনুযায়ী যদি তোমরা ডিরেক্ট অবজেক্ট আগে দিতে চাও, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট যদি ইনডিরেক্ট অবজেক্টের আগে দিতে চাও তাহলে মাঝখানে কোনো প্রিপজিশন বসাতে হবে, প্রিপজিশন বসাতে হবে। আর প্রিপজিশন হিসাবে সাধারণত এখানে মানে যদি ডিরেক্ট অবজেক্ট আগে বসে ইনডিরেক্ট অবজেক্টের তাহলে উভয়ের মাঝখানে সাধারণত টু অথবা ফর বসে। সরি লাইনটা তাহলে আমরা যে আগের লাইনটা আছে ওইটা এভাবে লিখতে পারি, হি গিভস আ বুক টু মি। কারণ আমরা বলছি কি, যদি ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্টটা যদি ইনডিরেক্ট অবজেক্টের আগে বসে, মানে ব্যক্তিবাচক অবজেক্টের আগে বসে, তাহলে মাঝখানে একটা প্রিপজিশন দিতে হবে। আর প্রিপজিশনটা সাধারণত টু অথবা ফর হয়। এখানে আমরা টু দিয়ে একটা দেখালাম যে টু হয়েছে, অথবা আমরা ফর দিয়ে একটা দেখাই, হি ব্রিংস, সে আনলো এ কাপ অফ টি, এ কাপ অফ টি ফর মি, সে আমার জন্য এক কাপ চা আনলো। এরকম এখানে দেখো ফর, এখানে কিন্তু এ কাপ অফ টি এটা পুরোটাই একটা হলো কি, এটা পুরোটাই ডিরেক্ট অবজেক্ট আর মিটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। আমরা আগে বলছি যে ইনডিরেক্ট অবজেক্টের আগে যদি ডিরেক্ট অবজেক্ট বসে তাহলে মাঝখানে প্রিপজিশন হিসেবে ফর অথবা টু বসে। তো আমরা দুইটা উদাহরণ দিলাম, টু দিয়ে দিলাম, ফর দিয়ে দিলাম। এখন তোমরা অনেক সময় খেয়াল করবা, আমি প্রথমে একটা সূত্র বলছিলাম যে প্রথমে যে উদাহরণটা দিয়েছি ওইটা আবার লিখি, হি গিভস মি আ বুক, এ বুক। আমি একটা প্রথমে সূত্র বলছিলাম যে কি, যদি ব্যক্তিবাচক অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে এবং ডিরেক্ট অবজেক্ট পরে বসে, মাঝখানে কিছু হয় না। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুদ্ধ, কিন্তু একদম শুদ্ধ না। যেমন কয়েকটা আমি ব্যতিক্রম দেখাবো এখন, এগুলো একটু নোট করবা, কারণ প্রিপজিশন অধ্যায় থেকে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন হয় এবং খুব কনফিউশনাল প্রশ্ন। এগুলা যদি সহজে ধরতে চাও তাহলে আমার যে নোটগুলা এগুলা তোমরা খাতায় লিখে নিতে পারো। এখন আমি কিছু একটা ব্যতিক্রম কিছু দেখাবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে কি, যদি ডিরেক্ট অবজেক্ট পরে বসে আর ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে তাহলে মাঝখানে প্রিপজিশন হবে না। এটা কিন্তু 90% শুদ্ধ, কিন্তু আরো 10% ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা তোমরা একটু খেয়াল করো। এই ব্যতিক্রমটা আমি একটু দেখাচ্ছি। তোমরা অনেক সময় কিছু ব্যতিক্রম নিয়ম লক্ষ্য করবা। ব্যতিক্রম নিয়মগুলো সাধারণত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, কারণ ওরা একটু ব্যতিক্রম প্রশ্ন করার চেষ্টা করে। তো আমি এখানে লিখতেছি প্রেজেন্ট, যে ওয়ার্ডটা আছে প্রেজেন্ট, তারপর আছে সাপ্লাই, এগুলা ভার্ব সাপ্লাই, তারপর আছে প্রোভাইড, একটা ভার্ব আছে প্রোভাইড, তারপর আছে ট্রাস্ট, ট্রাস্ট মানে দায়িত্ব দেওয়া, অর্থ দেয়। এন্ট্রাস্ট একটা শব্দ আছে, এন্ট্রাস্ট। এই শব্দগুলা যখন ভার্ব হবে তখন এদের পরে দেখবা মানে ইনডিরেক্ট অবজেক্ট আসবে, ইনডিরেক্ট অবজেক্ট আসবে। এখানে একটা আমি গ্যাপ দিয়ে, এটা যেহেতু এক্সেপশনাল এই কারণে গ্যাপ দিয়ে আমি দেখা দিচ্ছি। এরপর আসবে কি ডিরেক্ট অবজেক্ট। আমি আগে বলছি যে কি, ইনডিরেক্ট অবজেক্ট আগে এবং ডিরেক্ট অবজেক্ট যদি পরে আসে তাহলে মাঝখানে প্রিপজিশন বসে না।
কিন্তু এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে মাঝখানে প্রিপজিশন উইথ বসে, এগুলো একটু ব্যতিক্রম। আমি একটু লাল কালি দিয়ে মার্কিং করে দিই। এই উইথটা বসবে অনলি এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে। আরো কিছু ওয়ার্ড আছে, আমি এগুলাই গুরুত্বপূর্ণ, এগুলা সচরাচর দেখবা বেশি ইউজ হয় ইংলিশে ওয়ার্ডগুলো। তো এগুলার ক্ষেত্রে এই ব্যতিক্রম রুলস একটু মনে রাখবা। যেমন কি আমরা বলতে পারি কি মনে করো কি বলতে পারি, হাসান হাসান সাপ্লাই, হাসান সাপ্লাই মি সাম মানি, সরি হাসান সাপ্লাই মি উইথ সাম মানি হবে। উইথ সাম মানি, হাসান আমাকে কিছু টাকা দিল, এরকম বোঝাচ্ছে। তো এগুলো হলো ব্যতিক্রম। আর ইংলিশের যে বেসিক স্ট্রাকচারের যে এই ছোট ক্লাসটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলা যদি তোমরা না বোঝো ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের সিকোয়েন্সটা, তাহলে প্রিপজিশন বুঝতে একটু কষ্ট হবে, আবার ভয়েস চেঞ্জেও কিছুটা কষ্ট হবে। তো এটা একটু মনোযোগ দিয়ে করবা। আর ইনশাল্লাহ আমরা শীঘ্রই আমাদের সিটগুলা তৈরি হলে আমরা ধারাবাহিক ক্লাসে চলে যাব। এই ক্লাসের জন্য কোনো সিট তৈরি করা হয় না, এই কারণে এখানে সরাসরি দেখাইছি। তো এই হলো আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।